গ্রোথ কাকে বলে এবং এর মাইক্রোবিয়াল গ্রোথের কিছু ফ্যাক্টর আছে, তাই না? আমরা পিএইচ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো ময়েশ্চার সম্পর্কে। 2 নম্বর ফ্যাক্টর ছিল ময়েশ্চার। এই যে ময়েশ্চারকে এখানে বলতেছে যে ওয়াটার অ্যাক্টিভিটি। ওয়াটার অ্যাক্টিভিটিটাই হচ্ছে আলটিমেটলি ময়েশ্চার কি পরিমাণ থাকে। হ্যাঁ, তা আমরা জানি যে ময়েশ্চার মাইক্রো অর্গানিজমের সংখ্যা বৃদ্ধির জন্য পানি একটি অত্যাবশ্যকীয় উপাদান। মাইক্রো অর্গানিজম গুলোর সংখ্যা বৃদ্ধির জন্য পানি একটা এসেনশিয়াল একটা উপাদান। এবং মাইক্রো অর্গানিজম এই পানিকে বিভিন্নভাবে ব্যবহার করে। যেমন পানির বিভিন্ন ধরনের ফাংশন আছে, যেমন পানি, হ্যাঁ, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনে বিক্রিয়ক হিসেবে কাজ করে। তোমরা বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন দেখেছো বা জানো, সেখানে দেখবা যে পানি সরাসরি বিক্রিয়ক হিসেবে কাজ করে, পানি দ্রাবক হিসেবে কাজ করে, দ্রাবক হিসেবেও পানি কাজ করে। এবং পানি একটা উৎকৃষ্ট দ্রাবক, তাই না? আমরা এরকম পড়েছিলাম কেমিস্ট্রিতে, যে পানি হচ্ছে একটি উৎকৃষ্ট দ্রাবক। এরকম একটা ছিল না পরীক্ষায়? জি স্যার, 2 মার্কের আসতো। জি স্যার। যে পানি একটি উৎকৃষ্ট দ্রাবক প্রমাণ করো বা ব্যাখ্যা দাও। এরপরে আছে যে এটি মেইনটেইনার অফ অল টার্গেডিটি, অর্থাৎ বিভিন্ন ধরনের যে কিছু ফিজিওলজিক্যাল প্রসেস আছে, যেমন
হ্যালো হ্যালো জি স্যার। এক্সট্রিমলি সরি, খুব জরুরি একটা ফোন আসছিল তো, না ধরে পারলাম না। যাই হোক, আমরা কোথায় ছিলাম? হ্যালো, স্যার ওয়াটার অ্যাক্টিভিটি। ওয়াটার অ্যাক্টিভিটি করতেছিলাম, তাই না? আমরা ওয়াটার অ্যাক্টিভিটি সম্পর্কে পড়তেছিলাম, ওয়াটারের আমরা কাজগুলো প্রথমে জানলাম। এরপর আছে যে ওয়াটার অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়। ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে যে কোনো খাদ্যে অথবা ধরো মাছ বা মৎস্যজাত কোনো খাবারে কি পরিমাণ অ্যাভাইলেবল ওয়াটার আছে, কোনো খাদ্যে বা মাছে কি পরিমাণ অ্যাভাইলেবল ওয়াটার থাকে মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য। মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য কোনো একটা খাবারে কি পরিমাণ অ্যাভাইলেবল ওয়াটার থাকে, হ্যাঁ, তাকে আমরা বলি ওয়াটার অ্যাক্টিভিটি। এর একটা সূত্র আছে এখানে দেখো, AW ইজ ইকুয়াল টু P/P0, অথবা পি নট অনেক সময় তোমরা বলো। হ্যাঁ, এটি হচ্ছে পি হচ্ছে ভ্যাপার প্রেসার অফ দ্য সলিউশন, এবং P0 হচ্ছে ভ্যাপার প্রেসার অফ দ্য পিওর ওয়াটার, হ্যাঁ, এট দ্য সেম টেম্পারেচার। তাপমাত্রা একই থাকবে। উপরেরটা হচ্ছে সলিউশনের ভ্যাপার প্রেসার, আর P0 হচ্ছে পিওর ওয়াটারের ভ্যাপার প্রেসার। এই যে অনুপাত, একেই বলা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি। এবং বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটির জন্য মাইক্রো অর্গানিজম তাদের বিভিন্ন ধরনের গ্রোথ স্ট্যাটাস শো করে। বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটির কারণে মাইক্রো অর্গানিজম গুলো বিভিন্ন গ্রোথ স্ট্যাটাস শো করে। যেমন পিওর ওয়াটারের ওয়াটার অ্যাক্টিভিটি, বিশুদ্ধ পানির ওয়াটার অ্যাক্টিভিটি ধরা হয় 1, বিশুদ্ধ ওয়াটারের ওয়াটার অ্যাক্টিভিটি ধরা হয় 1। আর ওয়াটার অ্যাক্টিভিটি যদি 0.6 এর নিচে যদি যায়, ওয়াটার অ্যাক্টিভিটি যদি 0.6 এর নিচে থাকে, তাহলে কোনো মাইক্রো অর্গানিজম গ্রো করতে এবং মোল্ডের চেয়ে, হ্যাঁ, ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য বেশি ওয়াটার অ্যাক্টিভিটি প্রয়োজন। ইস্ট এবং মোল্ডের গ্রোথের চেয়ে ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য বেশি ওয়াটার অ্যাক্টিভিটি প্রয়োজন, এবং এর রেঞ্জ হচ্ছে দেখো অনেক বেশি, 0.980 থেকে 0.995, তাই না? 0.980 থেকে 0.995। তার মানে ওয়াটার অ্যাক্টিভিটি মোল্ডের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ব্যাকটেরিয়াতে, মোল্ড এবং ইস্টের চেয়ে। এরপর দেখো বলা হচ্ছে যে জেরোফিলস একটা টার্ম এখানে দেয়া আছে। জেরোফিলস হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি যদি 0.85 এর নিচে থাকে, তাহলে কিছু জেরোফিলিক মোল্ড এবং ইস্ট গ্রো করতে পারে। জেরোফিলস হচ্ছে মেনলি এরা মোল্ড এবং ইস্ট, হ্যাঁ, এরা ব্যাকটেরিয়া না, এরা মোল্ড এবং ইস্ট। এইসব মোল্ড এবং ইস্ট যখন ওয়াটার অ্যাক্টিভিটি 0.85 এর নিচে থাকে, তখন গ্রো করতে পারে। আলটিমেটলি আমরা যখন প্রসেসিং করি, যেমন একটা মাছকে, যে আমি শুকাচ্ছি একটা মাছ, হ্যাঁ, রোদে দিয়ে আমি মাছগুলোকে শুকাচ্ছি, এখান থেকে শুটকি মাছ আমি তৈরি করব। আলটিমেট আমার উদ্দেশ্য কি? আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এই প্রোডাক্টটিতে পানির পরিমাণ কমিয়ে আনা, পানির পরিমাণ এই প্রোডাক্টটিতে কমিয়ে আনা। একটা ফ্রেশ ফিশে পানির পরিমাণ কেমন থাকে? এই মাছটাতে ধরো পানির পরিমাণ ছিল এই 75%, 75%। সেখান থেকে এই যে শুটকি করার পর প্রপারলি যদি আমরা প্রপার ওয়েতে শুটকি করি, তাহলে পানির পরিমাণ নিয়ে আসতে হবে <20%। পানির পরিমাণ রাখতে হবে 20%-এর নিচে। তার মানে কি? অনেক আমরা পানি রিডিউস করে দিলাম। তার মানে কি? ওয়াটার অ্যাক্টিভিটি কমে গেল, শুটকি মাছের মধ্যে ওয়াটার অ্যাক্টিভিটি কমে গেল, অর্থাৎ পানির পরিমাণ কমে গেল। পানির পরিমাণ কমে যাওয়াই অর্থই হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি কমে যাওয়া। ফলে সেখানে মাইক্রো অর্গানিজম সহজে গ্রো করতে পারবে না। মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য যে পরিমাণ পানি দরকার বা যে ওয়াটার অ্যাক্টিভিটি দরকার, সেই ওয়াটার অ্যাক্টিভিটি তারা শুটকি মাছে পাবে না। ফলে মাইক্রো অর্গানিজম সেখানে সহজে গ্রো করতে পারবে না। এজন্যই শুটকি মাছ আমরা দেখবা যে দীর্ঘদিন ধরে রেখে আমরা খেতে পারি, তাই না?
এবং আরো যে প্রসেসিং মেথড গুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখবা যেগুলো হাই টেম্পারেচার মেনটেন করে যে প্রসেসিং গুলো করা হয় প্রত্যেকটার ক্ষেত্রেই পানির পরিমাণকে কমানো হয় যাতে করে ব্যাকটেরিয়া অ্যাভেলেবল পানি না পায়, ওই খাবারের মধ্যে অ্যাভেলেবল পানি না পায়। অ্যাভেলেবল পানি যদি না পায় ফলে তারা গ্রো করতে পারে না, তাদের গ্রোথ হ্যাম্পার হয়। এরপর আছে কিছু ফ্যাক্টর আছে, হ্যাঁ, মাইক্রোঅর্গানিজমের ওয়াটার অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্টস এর জন্য কিছু ফ্যাক্টর আছে, এগুলো কিছু ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। যেমন আছে দ্য কাইন্ডস অফ সলিউট ইউজড, কি ধরনের সলিউট ব্যবহার করা হয়, কি ধরনের সলিউট ব্যবহার করা হয় এর উপর নির্ভর করবে কি পরিমাণ ওয়াটার অ্যাক্টিভিটি প্রয়োজন। এরপরে নিউট্রিটিভ ভ্যালু অফ কালচার মিডিয়া, আমরা যখন ব্যাকটেরিয়া কালচার করি, ব্যাকটেরিয়ার কালচার করে দেখতে হয়, ব্যাকটেরিয়া যখন আমরা টেস্ট করি তাহলে আমরা আগার মিডিয়াম ব্যবহার করি, কোয়ান্টিটেটিভ মাইক্রোবিয়াল এস্টিমেশনের জন্য আগার মিডিয়া আমরা ইউজ করি। আবার এরপরে আমরা যদি স্পেসিফিক ভাবে যদি কোনো ব্যাকটেরিয়া ডিটেক্ট করতে চাই খাবারে, যে এখানে স্যালমোনেলা ব্যাকটেরিয়া আছে কিনা, ইকোলাই ব্যাকটেরিয়া আছে কিনা, শিগেলা আছে কিনা, হ্যাঁ, এগুলো দেখার জন্য আবার স্পেসিফিক মিডিয়া আছে। হ্যাঁ, সেই স্পেসিফিক কালচার মিডিয়াতে নিউট্রিশনাল কম্পোনেন্ট কেমন থাকে, সেগুলো নিউট্রিশনাল ভ্যালু কেমন থাকে কালচার মিডিয়ার, এর উপরও এগুলো নির্ভর করবে। তারপর আছে টেম্পারেচার, টেম্পারেচার যদি বেশি হয়, হ্যাঁ, তুলনামূলক টেম্পারেচার যদি বেশি হয় তাহলে মাইক্রো অর্গানিজম গুলোর ওয়াটারকে বেশি ব্যবহার করতে পারবে, ওয়াটারকে বেশি ব্যবহার করতে পারবে। এরপরে আছে অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন যদি কোনো প্রোডাক্টের মধ্যে বেশি অ্যাভেলেবল থাকে তাহলে মাইক্রো অর্গানিজম গুলো ওয়াটারকে বেশি ইউজ করতে পারবে। এরপর আছে পিএইচ, পিএইচ তো আমরা গতকালকেই জেনেছি যে কোন পিএইচ এ কেমন মাইক্রোবিয়াল গ্রোথ হয়, তাই না? এরপর আছে বিভিন্ন ধরনের ইনহেবিটরস, ইনহেবিটরস এর মধ্যে যেমন যেমন আমি সজনে পাতা ব্যবহার করতেছি, সজনে পাতা আমি কেন ব্যবহার করতেছি, এই যে শুটকি মাছ তৈরির ক্ষেত্রে এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ আছে। অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ হচ্ছে স্যার সহজ মাইক্রো অর্গানিজমের গ্রোথে বাধা দিবে, এইরকম বৈশিষ্ট্য আছে সজনে পাতার মধ্যে, এটি একটি ইনহিবিটরস হিসেবে কাজ করে। হ্যাঁ বলো। স্যার অক্সিজেন সাপ্লাইটা আরেকবার বলবেন? অক্সিজেনের ক্ষেত্রে বললাম যে কোনো খাবারে ধরো অক্সিজেন যদি বেশি পায়, কোন একটা খাবার ধরো আমাদের আছে সেখানে যদি অক্সিজেন যদি বেশি পায় মাইক্রো ব্যাকটেরিয়া, তাহলে এই মাইক্রো অর্গানিজম বেশি ওয়াটার অ্যাক্টিভিটিকে বেশি ইউজ করবে, মাইক্রো অর্গানিজম ওয়াটার অ্যাক্টিভিটিকে বেশি ইউজ করবে, সেই খাবারের মধ্যে যে ওয়াটারটা থাকে এই ওয়াটারটাকে সহজেই ব্যবহার করতে পারবে, সহজেই ব্যবহার করতে পারবে। এজন্যই আমরা করি কি, একটা প্রোডাক্ট তৈরি করার পর যদি আমরা প্যাকেজিং প্রপারলি করি তাহলে কিন্তু ওই প্রোডাক্টটি সহজে অক্সিজেনের সংস্পর্শে আসে না, তাই না? আমরা যদি সুন্দরভাবে যদি প্যাকেট করি যে কোনো একটা খাবার তৈরি করার পর সেটি সহজে আর বাতাসের সঙ্গে আর সংস্পর্শে আসে না, তখন মাইক্রো অর্গানিজম প্যাকেটজাত পণ্যে সহজেই কিন্তু মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে না, এর শেলফ লাইফ বেশি হয়, তাই না? একটা খোলা খাবারে দেখবা যে সহজেই সেখানে মাইক্রো অর্গানিজম গ্রো করে, এটা তোমরাও জানো। এটা খোলা খাবার তৈরি করে যদি খোলা অবস্থায় রেখে দাও বা অক্সিজেনের সংস্পর্শে আসে সেটাতে সহজেই মাইক্রো অর্গানিজম গ্রো করে। কিন্তু আমরা যদি মাইক্রো অর্গানিজমের সংস্পর্শে আসতে যদি না দেই তাহলে সেখানে মাইক্রো অর্গানিজম সহজে গ্রো করতে পারে না। এটি বলা হচ্ছে যে অক্সিজেন যদি বেশি পায় তাহলে মাইক্রো অর্গানিজম ওই খাবারে যে পরিমাণ পানি থাকে পানিটাকে বেশি ব্যবহার করতে পারবে। আর ইনহিবিটরস এর ক্ষেত্রে বললাম যে বিভিন্ন ধরনের ন্যাচারাল প্রিজারভেটিভ আছে, যেমন সজনে পাতা, তারপর আছে লবঙ্গ পাতা। হ্যাঁ, লবঙ্গ তোমরা চেনো, এক ধরনের মশলা আছে তাকে বলা হয় লবঙ্গ, তাই না? ইংলিশ নেম ক্লোভ। এই ক্লোভের যে পাতা সেখানেও বিভিন্ন ধরনের ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে অনেক কেমিক্যাল কম্পাউন্ডস থাকে। তারপর বিভিন্ন ধরনের সিউইড আছে, হ্যাঁ, এই ধরনের রিসার্চ আমাদের ল্যাবে চলতেছে সিউইড এর উপর, আজাদ স্যার করতেছেন। হ্যাঁ, সিউইড এর মধ্যেও কিছু এরকম স্পেশাল কিছু কম্পাউন্ডস থাকে যাদের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ আছে। পরে ওই সিউইড গুলো আমরা ফিশ প্রিজারভেশনে ব্যবহার করি এক্সট্রাক্ট হিসেবে, তখন মাছের শেলফ লাইফ বেড়ে যায়।
মাছের তখন শেলফ লাইফ বেড়ে যায় এবং মাইক্রো অর্গানিজম সেখানে সহজে গ্রো করতে পারে না। এরপরে আছে যেমন টি পলিফেনল এক্সট্রাক্ট। স্যার টেম্পারেচারটা একটু বলেন। চা পাতার মিস করে মধ্যে গেছি। বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ভ্যালু আছে চা পাতার, এরকম আরো অনেকগুলো আছে। এই কম্পাউন্ডস গুলোই মেইনলি ইনহিবিটর হিসেবে কাজ করে। এই কম্পাউন্ডস গুলো যদি আমরা কোনো প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে বা প্রসেসিং বা প্রিজার্ভেশনে ব্যবহার করি, তাহলে সেখানে মাইক্রো অর্গানিজম সহজে গ্রো করতে পারে না। আর টেম্পারেচারের ক্ষেত্রে বললাম যে টেম্পারেচার যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে মাইক্রো অর্গানিজম ওই প্রোডাক্টের মধ্যে যে পরিমাণ পানি থাকে সেই পানিটাকে বেশি ব্যবহার করে। তার মানে সেখানে স্পয়েলেজটা হয় তাড়াতাড়ি, এটি আমি বলেছি। যেমন একটা মাছ, যদি একটা নর্মাল একটা মাছের কথাই চিন্তা করো, পুকুর থেকে ধরার পরে, হ্যাঁ, যদি আমরা রুম টেম্পারেচারে রেখে দেই, তাহলে কি হয়? রুম টেম্পারেচারে যদি আমরা রেখে দেই, তাহলে ওই মাছের মধ্যে যে পানিগুলো থাকে সেই পানিকে ব্যাকটেরিয়া খুব সহজেই ব্যবহার করতে পারে, করে ওই মাছটাকে দ্রুত পচায়। একটা মাছ ধরার পরে দেখবা যে 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু পচে গেল। আমরা কিছুই করতেছি না, জাস্ট মাছটা ধরে কক্ষ তাপমাত্রায় আমরা রেখে দিলাম, তুমি কিছুই করবা না, অটোমেটিক সেটি কিন্তু পচে যাবে। কারণ কি? কারণ হচ্ছে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম ওই মাছের মধ্যে যে অ্যাভেলেবল পানি আছে 70% বা 75% বা 80%, এই পানিটাকে সহজেই ব্যবহার করতে পারে, করে ব্যাকটেরিয়া তার নিজের যে কর্মকাণ্ড এগুলো প্রপারলি চালায় মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, ফলে সেটি সহজে পচে যায়। কিন্তু আমরা যদি টেম্পারেচার, যদি মাছটাকে ধরার পরে আমরা যদি টেম্পারেচার একটা কম তাপমাত্রায় যদি আমরা রাখতে পারি, যেমন আমরা যদি সিলিং করে রাখতে পারি বা আইসিং করে রাখতে পারি, বরফ দিয়ে রাখতে পারি বা ফ্রিজিং করে রাখতে পারি, তাহলে মাইক্রো অর্গানিজম সহজে ওই পানিটাকে আর ব্যবহার করতে পারবে না। ওই তাপমাত্রাতেই মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারবে না সহজে, ফলে মাইক্রো অর্গানিজমের গ্রোথ হ্যাম্পার হবে, ফলে প্রোডাক্টটি দীর্ঘ সময় ভালো থাকবে, তাই না? এগুলো এখানে বলা আছে। এরপরে আছে রিডক্স পটেনশিয়াল। এর পরের ফ্যাক্টরটি হচ্ছে রিডক্স পটেনশিয়াল। তোমরা মনে হয় জানো রিডক্স পটেনশিয়াল কি, জানো? কেমিস্ট্রিতে তোমাদের এগুলো মনে হয় পড়ানো হয়েছে, এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে, তাই না? না এসএসসি তে ছিল? রিডক্স পটেনশিয়াল মনে হয় স্যার পড়ানো হয়নি। রিডক্স পটেনশিয়াল হচ্ছে, একে প্রকাশ করা হচ্ছে, দেখো ইএইচ, ইএইচ দিয়ে প্রকাশ করা হয়। রিডক্স পটেনশিয়াল হচ্ছে, রিডক্স পটেনশিয়াল দিয়ে একটি খাদ্য, রিডক্স পটেনশিয়াল দিয়ে কোনো একটা খাদ্যের রিডিউসিং প্রবণতা, কোনো একটা খাবারের রিডিউসিং প্রবণতা এবং অক্সিডাইজিং প্রবণতা পরিমাপ করা হয়। কোনো একটা খাবারটি কতটুকু রিডিউসিং হবে অথবা খাবারটি কতটুকু অক্সিডাইজিং হবে, এর যে টেন্ডেন্সি বা প্রবণতা, এটিকে ডিটারমাইন করা হয়। আমরা যদি আরো সহজভাবে বলি যে কোনো একটা খাবারের অক্সিডাইজিং পাওয়ার, অর্থাৎ জারণ কতটুকু হবে, কোনো একটা খাবার কতটুকু জারণ হবে, সেই খাবারে কতটুকু জারণ বিক্রিয়া হবে, হ্যাঁ, একে আমরা বলতেছি যে অক্সিডাইজিং পাওয়ার। কোন একটা খাবারের অক্সিডাইজিং পাওয়ার অথবা রিডিউসিং পাওয়ার, হ্যাঁ, রিডিউসিং পাওয়ার হচ্ছে কোন একটা খাবারের অক্সিডাইজিং পাওয়ার অথবা রিডিউসিং পাওয়ারকে আমরা বলতেছি যে অক্সিডেশন রিডক্স পটেনশিয়াল। কোন একটা খাবারের অক্সিডাইজিং পাওয়ার এবং রিডিউসিং পাওয়ারকেই আমরা বলতেছি অক্সিডেশন রিডক্স পটেনশিয়াল। হ্যাঁ, অক্সিডেশনের ক্ষেত্রে আমরা জানি নরমালি যে অক্সিডেশনে হচ্ছে কি হয়, ইলেকট্রন লস হয়ে যায়। ইলেকট্রন, কোন একটা কেমিক্যাল থেকে ইলেকট্রন লস হয়, তাই না? আর একটা কি হয়, অক্সিডেশনের ক্ষেত্রে ইলেকট্রন কি হয় বলেছিলাম, লস হয়, তাই না? কোন একটা কেমিক্যাল থেকে ইলেকট্রন লস হয় এবং অক্সিজেন গেইন হয়। একটা ইলেকট্রন লস হয় কিন্তু অক্সিজেন গেইন করে। আর রিডাকশনের ক্ষেত্রে, বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে তার উল্টা হয়, ইলেকট্রন গেইন করে। বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন গেইন করে এবং অক্সিজেন লস হয়, এবং অক্সিজেন লস হয়।
এবং আমরা জানি যে জারণ এবং বিজারণ, হ্যাঁ, এগুলো একসঙ্গে ঘটে থাকে। জারণ এবং বিজারণ একই সময়ে ঘটে থাকে, তাই না? এবং এগুলো একসঙ্গে ঘটে বলে এগুলোকে আমরা বলি রিডক্স রিয়াকশন। একসঙ্গে ঘটে বলে এই বিক্রিয়াগুলোকে আমরা কি বলি? রিডক্স রিয়াকশন। হ্যাঁ, রিডক্স রিয়াকশন। এগুলো মনে হয় তোমরা পড়ছো এরকমই, তাই না? জি স্যার, কেমিস্ট্রিতে পড়ছিলাম। জারণ বিজারণ একসঙ্গে সংঘটিত হয়। অক্সিডেশন হচ্ছে জারণ আর রিডাকশনের হচ্ছে বিজারণ। যেমন অক্সিডেশনের আমি এর আগেও বলেছিলাম লিপিড অক্সিডেশন, তাই না? গতকালকেই বলেছিলাম যে লিপিড অক্সিডেশন। লিপিড অক্সিডেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে মাছের মধ্যে যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো থাকে, এগুলো আমরা যখন এই যে শুটকি মাছ করতেছি বা অন্য কোনো ভাবেও যদি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তাহলে অক্সিজেনের সঙ্গে এগুলো বিক্রিয়া করে ফ্রি রেডিক্যাল তৈরি করে, তাই না? এই যে বিক্রিয়াটি অক্সিজেনের সংস্পর্শে আসা, হ্যাঁ, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করা, এটিকে আমরা বলেছিলাম যে অক্সিডেশন। এটিকে আমরা বলেছিলাম অক্সিডেশন। এবং যে পদার্থ যত বেশি অক্সিডাইজড হবে, যে পদার্থ বা যে খাদ্য যত বেশি অক্সিডাইজড হবে, কোনো একটা খাদ্য যদি হাইলি অক্সিডাইজড হয়, তাহলে তার অক্সিডেশন রিডক্স পটেনশিয়াল হবে পজিটিভ। তার অক্সিডেশন রিডক্স পটেনশিয়াল হবে পজিটিভ, যে খাবারটা হাইলি অক্সিডাইজড। এবং এই ধরনের খাবার আমরা যদি খাই হাইলি অক্সিডাইজড হওয়ার পরে, তাহলে হিউম্যানের মধ্যে বিভিন্ন ধরনের টক্সিক ইফেক্ট তৈরি করে, আমি গতকালকে বলেছিলাম। আর যে খাদ্য হাইলি রিডিউসড হবে, অর্থাৎ যেখানে বিজারণ বেশি হবে, তার মানে সেখানে নেগেটিভ ইএইচ ভ্যালু হয়। তার মানে অক্সিডেশন রিডক্স পটেনশিয়াল হয় নেগেটিভ, যেখানে বিজারণটা বেশি হয়। যে খাবারে বিজারণটা বেশি হয় সেখানে ইএইচ ভ্যালুটা হয় নেগেটিভ। এবং পজিটিভ ইএইচ এর ক্ষেত্রে অ্যারোবিক যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলো গ্রো করে। পজিটিভ ইএইচ এ অ্যারোবিক যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলো সেই খাবারে গ্রো করে। কারণ কি? সেখানে সহজেই অক্সিজেন পায়। পজিটিভ ইএইচ হওয়া মানে কি? সেখানে অক্সিডেশন হয়, ফলে অ্যাভাইলেবল অক্সিজেন পায়, ব্যাকটেরিয়া পর্যাপ্ত অক্সিজেন পায়। এবং সেখানে অ্যারোবিক যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, ম্যাক্সিমাম মাইক্রো অর্গানিজম গুলোই কিন্তু অ্যারোবিক, তাই না? খাবারের সঙ্গে যেগুলো সংশ্লিষ্ট ম্যাক্সিমাম গুলোই হচ্ছে অ্যারোবিক, বেশিরভাগ গুলোই। এই অ্যারোবিক মাইক্রো অর্গানিজম গুলো পজিটিভ ইএইচ এ গ্রো করে। আর নেগেটিভ ইএইচ যখন হয় তখন অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম গুলো গ্রো করে। যখন নেগেটিভ ইএইচ হয় তখন অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম গুলো ওই খাবারে গ্রো করে, কারণ সেখানে অক্সিজেন লস হয়। হ্যাঁ, রিডাকশন বিক্রিয়ায় আমরা জানি যে অক্সিজেন লস হয়, অক্সিজেন থাকে না, অক্সিজেন কম পায়, তাই না? ফলে সেখানে বিভিন্ন ধরনের অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া বা অ্যানারোবিক যে মাইক্রো অর্গানিজম, যেমন ক্লোস্ট্রিডিয়াম একটি অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এটি এই নেগেটিভ ইএইচ যখন নেগেটিভ হয় তখন এটি গ্রো করে। আবার কিছু ব্যাকটেরিয়া বা কিছু মাইক্রো অর্গানিজম আছে যারা ফ্যাকাল্টেটিভ। এরা পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ইএইচ এর ক্ষেত্রেই তারা গ্রো করতে পারে। পজিটিভ এবং নেগেটিভ রিডক্স পটেনশিয়াল হলেও এরা গ্রো করতে পারে। এগুলোকে বলা হয় ফ্যাকাল্টেটিভ মাইক্রো অর্গানিজম। কিন্তু এই ফ্যাকাল্টেটিভ মাইক্রো অর্গানিজম গুলো, হ্যাঁ, অক্সিজেন পেলে এরা বেশি গ্রো করে। অক্সিজেন পেলে এই ফ্যাকাল্টেটিভ মাইক্রো অর্গানিজম গুলোর বৈশিষ্ট্য হচ্ছে, যদি এরা অক্সিজেন পায় তাহলে এরা বেস্ট গ্রো করে, সব থেকে বেশি গ্রো করে। হ্যাঁ, কিন্তু অক্সিজেন যদি নাও পায় তারপরও এরা গ্রো করতে পারে, কিন্তু বেশি গ্রো করে যদি অক্সিজেন পায়। তার মানে পজিটিভ ইএইচ এর ক্ষেত্রে এই ফ্যাকাল্টেটিভ মাইক্রো অর্গানিজম গুলো বেশি গ্রো করে, কিন্তু তারা নেগেটিভ ইএইচ এর ক্ষেত্রেও গ্রো করতে পারে। এরপরে আছে কিছু অর্গানিজম আছে, হ্যাঁ, যাদের গ্রোথের জন্য খুব অল্প পরিমাণ অক্সিজেন লাগে। কিছু
অর্গানিজম আছে যাদের গ্রোথের জন্য খুব অল্প পরিমাণ অক্সিজেন লাগে। হ্যাঁ, এদেরকে বলা হয় মাইক্রো অ্যারোফিলস। এই মাইক্রো অর্গানিজম গুলোকে বলা হয় মাইক্রো অ্যারোফিলস। এখানে কিন্তু দেখো নোটে লেখা আছে মাইক্রো অ্যারোফিলিক। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে, সাম অর্গানিজমস গ্রো আন্ডার স্লাইটলি রিডিউসড কন্ডিশন and are known as মাইক্রো অ্যারোফিলিক। এগুলোকে বলা হয় মাইক্রো অ্যারোফিলিক বা মাইক্রো অ্যারোফিলস। যেমন হেলিকোব্যাক্টার, একটা ব্যাকটেরিয়ার নাম আছে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি এটি হচ্ছে এক ধরনের মাইক্রো অ্যারোফিলস। এটি গ্রোথের জন্য খুব অল্প পরিমাণ অক্সিজেনের প্রয়োজন। আর সবার শেষের দিকে দেখো লেখা আছে রিডক্স পটেনশিয়ালের, যে রিডক্স পটেনশিয়ালের সাথে খাবারের শেলফ লাইফের একটি নেগেটিভ সম্পর্ক আছে। রিডক্স পটেনশিয়ালের সাথে খাবারের শেলফ লাইফের একটি নেগেটিভ সম্পর্ক আছে। অর্থাৎ ইএইচ যদি কোনো খাবারে বেশি হয়, ইএইচ এর মান যদি খাবারে বেশি হয়, তাহলে ওই খাবারটি তাড়াতাড়ি পচে। ইএইচ যদি বেশি হয় ওই খাবারটি তাড়াতাড়ি পচে এবং তার শেলফ লাইফ হয় কম। আর ইএইচ যদি কম হয় তাহলে ওই খাবারটি তাড়াতাড়ি পচে না, সেখানে সহজে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে না, ফলে তাদের শেলফ লাইফ হয় বেশি, ফলে সেগুলোর শেলফ লাইফ হয় বেশি। এজন্য আমাদের কাজ হচ্ছে ইএইচ যেন কমই থাকে, তাই না? ইএইচ যেন কমই থাকে, কোন একটা খাবারে আমরা যেন ইএইচটাকে কম রাখতে পারি দীর্ঘ সময়, তাহলে সেখানে সহজে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারবে না এবং ওই খাবারটির শেলফ লাইফ থাকবে বেশি, বেশি দিন ধরে সেই খাবারটি খাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে নিউট্রিয়েন্টের ভূমিকা কি, হ্যাঁ, টেম্পারেচার, অ্যান্টিমাইক্রোবিয়াল কনস্টিটিউয়েন্টস এবং মাইক্রোবিয়াল ইন্টারঅ্যাকশন, হ্যাঁ, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই। কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আমাদের পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, পিডিএফ কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদের এই পিডিএফটা জি স্যার। দিয়ে দিব জি স্যার। সবাই। হ্যাঁ, কালকে কথা হবে তোমাদের সঙ্গে। ঠিক আছে, হ্যাঁ স্যার